যখন বেশি চাপে পড়ে যায়, আমরাও তো বিভিন্নভাবে অনেকদিন থেকে কাজ করছে, আর আমরা কাজ করলে ওরা তো আসলে কোনো না কোনো ভাবে বুঝে যায়। তখন সে একটা পর্যায়ে বুঝে গিয়েছিল যে এখানে থাকা তার জন্য নিরাপদ না। তখন কিন্তু ওই যে সাজ্জাদের পরামর্শক্রমেই এবং সকল, বিশেষ করে তার তো ইন্ডিয়াতে সে যাবে, এখান থেকে ওইখানে পার করবে, এটা কিন্তু অবৈধভাবেই যাবে। 6টার সময় ওখানে পৌঁছার কথা ছিল জিগরগাছাতে, পৌঁছে ওই পাশে কে পার করবে এবং ভারতে কে রিসিভ করবে, এটা কিন্তু সব ঠিক করা ছিল। ডেভিড ইমন বা সন্ত্রাসী ইমন, এই যে তাকে যে ধরা হলো, তো এই ধরার পিছনে আসলে অনেক কাহিনী আছে। জাস্ট ছোট করে 1 মিনিট আমি একটু বলি। খুবই চালাক এবং তারা কিন্তু কোনো নেটওয়ার্কের বাইরে থাকে, বলা যায় যে তারা ওইরকম সিম ইউজ করে না, সব বিদেশি নাম্বারগুলো ব্যবহার করে, অ্যাপস এর মাধ্যমে তারা কথা বলে। এইটার ভিতরে ঢুকে কাজ করা এত সহজ সাধ্য বা একদিনের বিষয় বা 2 দিনের বিষয় না, এটা অনেক দীর্ঘদিনের বিষয়। এই চক্র, বিশেষ করে ডেভিড ইমনের, ও যখন দেশে যখন দেখতেছে যে তার ধরা পড়ার সম্ভাবনা আছে বা এটা বেশি আলোচিত হয়ে গেছে, তখন যে বিদেশে একজন আছে যে আলোচিত গ্যাং লিডার সাজ্জাদ, বড় সাজ্জাদ ওরফে বড় সাজ্জাদ, তার পরামর্শক্রমেই তারা কিন্তু সে কিন্তু ইন্ডিয়াতে বা ভারতে পালিয়ে যাওয়ার একটা চেষ্টা, তার পরিকল্পনা ছিল। এই পরিকল্পনা সম্পর্কে আমরা সম্যকভাবে অবগত হই এবং এখান থেকেই সে এই যে যাওয়ার চেষ্টা করে চট্টগ্রাম থেকে ঢাকা, এই যে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথেও কিন্তু আমরা ওই দাউদকান্দি যে এলাকাটা, ওইখানে আমাদের কুমিল্লা জেলার যে পুলিশ আছে, এসপি স্যারের সহযোগিতায় আমরা ওখানেও আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু পরবর্তীতে আমরা ওখানে আমরা সফল হতে পারি না। এরপরে ঢাকাতে ঢুকে যাই, তারা ওখানে গিয়ে কিন্তু গাড়ি বদল করে, তা ইভেন তাদের যে ড্রাইভার পর্যন্ত চেঞ্জ করে ফেলে। চেঞ্জ করে এটা একটা পর্যায়ে তারা আমাদের কাছে খবর আসে বা আমরা ওইভাবে এটা নিয়ে খবর পাই যে খুলনার দিকে যাবে। পদ্মা সেতুতে যে টোল প্লাজা আছে, ওইখানেও কিন্তু আমরা একটা চেকপোস্ট স্থাপন করি। বিশেষ করে ওইখানকার মুন্সিগঞ্জের পুলিশ সুপার স্যারের তাৎক্ষণিক রেসপন্সে ওইখানে ভালো একটা আমরা চেকপোস্ট করি, কিন্তু আমাদের ওইখানে আমাদের ব্যাড লাক যে আমরা ওই সময় আসলে ওইখানে ধরতে পারি নাই। এরপরে আমরা পাস করে চলে যাই। আমরা জানি যে সে যাবে খুলনাতে, ওইভাবে আমরা রূপসার দিকেও আমাদের এটা ওই খুলনা জেলা পুলিশের সহায়তায় আমরা এটা চেকপোস্টের ব্যবস্থা রেখেছিলাম, কিন্তু ইতিমধ্যেই তারা তো বারবার আসলে অনেক ডিসিশনগুলো চেঞ্জ করে। তারা হঠাৎ করে দেখলো যে ওই গোপালগঞ্জ থেকে নড়াইলের দিকে ঢুকে যায়, তখন রাত্র আসলে প্রায় 3:30টার মতো বাজে। তো এই সময় আসলে আমরা তখন কুল পাই না। পরে নড়াইলের এসপি স্যারকে আমি ফোন দিয়েছিলাম, পরে আমি ওইখান থেকে বের হয়ে গেছে। এরপরে যশোরে এসপি স্যারের সাথে যোগাযোগ করে ওইখানে লাকিলি স্যারকে আমি পেয়ে গেছি এবং স্যার একেবারে প্রথম কলেই ধরেছেন, একটা টিম অ্যাসাইন করে দিয়েছেন বা আমার সাথে ট্যাগ করে দিয়েছেন। আমি ওই টিমকে সার্বক্ষণিকভাবে সহায়তা করে এবং কোথায় কি যাচ্ছে আমরা সব আপডেট দিয়ে, আপনারা জানেন যে যশোরে যে ঝমঝমপুর এলাকা, ওইখানে মোটামুটি ভোরের দিকে 5টা বা এরকম 5:15টার দিকে আমরা কিন্তু এই যে ডেভিড ইমন সহ আরো 3 জন, মানে সব মিলে 4 জনকে ওখানে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং আমাদের টিমটা পিছনেই ছিল। তো পিছনে ওখানে গিয়ে আমরা পরবর্তীতে শনাক্ত করতে পারি যে ডেভিড ইমন সহ আরো যে 3 জন আছে, সবাই আসলে তারা ক্লোজ অ্যাসোসিয়েটস এবং এরা কিন্তু একেবারে ওই যে শুটার বলা যায়, বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম থেকে শুরু করে চাঁদাবাজি সকল কার্যক্রমে তারা ওস্তাদ। তো এই ওখান থেকে ধরার পরে আমরা কিন্তু এরপরে আমরা ধরার পরে ওখান থেকে আমরা নিয়ে আসি। যদিও একটু আমাদেরও হয়তো বা ব্যাড লাগেই বলা যায় যে ওখান থেকে যখন ধরার পরে এই বিষয়গুলো হয়তো বা যে কোনো কারণেই হোক বাইরে একটু প্রচার হয়ে যায়। তো যেহেতু অনেকগুলো সংস্থা, অনেকগুলো বিষয় জড়িত ছিল, সাংবাদিকেরাও তৎপর আছে, তো এই বিষয়গুলো প্রচার হওয়ার পরে আমাদের যে এই যে অপারেশনের পরবর্তী যে কার্যক্রমগুলো আমাদের জন্য একটু কঠিন হয়ে গিয়েছিল। এবং আমরা কিন্তু তারপরে আমাদের আরেকটা টিম যেটা নোয়াখালীতে অবস্থান করতেছিল, এই টিমটা যখন চারিদিকে ওই যে আপনার টিভির স্ক্রলে আসতেছিল যে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তখনই কিন্তু আমরা আসলে কুল না পেয়ে দ্রুত কিন্তু ওই যে নোয়াখালীতে কোম্পানিগঞ্জ এলাকায় আমরা আরেকটা অভিযান পরিচালনা করি। তো সেখানে আপনারা জানেন যে এই যে রাউজান বা ফটিকছড়ি ওই এলাকার যে আরেকজন শীর্ষ সন্ত্রাসী এবং কুখ্যাত, যার নেতৃত্বে মূলত ওই এলাকায় প্রচুর হত্যাকাণ্ড থেকে শুরু করে চাঁদাবাজি বিভিন্ন ঘটনা ঘটেছে। তো তাকে আমরা ওইখানে ধরার জন্য চেষ্টা করি। একটা বাড়িতে সে ছিল, কিন্তু বাড়ির ছাদ থেকে সে লাফ দিয়ে কোনোভাবে, মানে এটা আসলে অলৌকিক ভাবে সে বেঁচে গেছে বা সে ওখান থেকে পার পেয়ে গেছে। তো আমার কাছে মনে হয়েছে যে ওইখানে সে ওই যে জাহান্নাম দেখেনি, কিন্তু দুজক দেখে ফেলছে। তো দুজক দেখে ফেলছে। এই সন্ত্রাসী যারা আছে, আমার যে মেসেজটা চট্টগ্রাম অঞ্চলে এইখানে এই অপরাধ করে, সন্ত্রাসী করে, হত্যা করে, চাঁদাবাজি করে পার পেয়ে যাবে, এরকম হওয়ার কোনো সুযোগ নাই।
এবং তাদেরকে প্রত্যেককেই আইনের আওতায় আসতে হবে এবং নিয়ে আসব। কোনো সন্ত্রাসী বা কোনো অপরাধী এই রাষ্ট্র বা সরকারের ক্ষমতার ঊর্ধ্বে না, তারা রাষ্ট্র বা সরকারের ক্ষমতার অবশ্যই একেবারে নিয়ন্ত্রণে। তো আমরা এটা নিয়ে কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রীর যে সন্ত্রাসের ব্যাপারে যে জিরো টলারেন্স, ওইটা কিন্তু আমরা বাস্তবে প্রয়োগ করতে চাই। এবং এইটা যেই হোক, এই সন্ত্রাসীরা, আমি জানি যে এই সন্ত্রাসীদের যে নেটওয়ার্ক, শক্ত একটা নেটওয়ার্ক ছিল একবার বিদেশ থেকে যেটা পরিচালিত হচ্ছিল, বড় সাজ্জাদ বাহিনী থেকে শুরু করে, এই যে তারা তাদের যে এটা আমরা আস্তে আস্তে কাজ করছি। এটা অনেকাংশেই আপনারা দেখেছেন যে এটা আমরা ভেঙে ফেলেছি, তবে এখনো পর্যন্ত তারা আছে। এটা পরবর্তীতে তাদের যারা আছে এখানে এই সংঘবদ্ধ চক্রের মূল হোতাগুলো এখনো আছে, তাদের ব্যাপারে আমাদের একই নীতি এবং এটা কিন্তু এটা চলতে থাকবে এবং নিরলসভাবে আমরা এটা লেগে